প্রথমে 3 তালাক, তারপর 370 ধারা এবং রিসেন্টলি নাগরিকত্ব সংশোধনী আইন। এটা করে নরেন্দ্র মোদীজির সরকার ক্ষান্ত হচ্ছে না। আজ মন্ত্রিসভায় সর্বসম্মতভাবে পাশ হলো এনপিআর বিল। প্রথমে জেনে রাখা দরকার যে এনপিআর এই বিলটা কী জিনিস। এনপিআর বিলের সম্পূর্ণ অর্থ হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, অর্থাৎ ভারতবর্ষে টোটাল কতগুলো মানুষ এই মুহূর্তে বসবাস করছে। সংক্ষেপে আমরা এইভাবেই বলতে পারি। এখানে প্রথমে যেটা জানা দরকার যে এনপিআর আর এনআরসি একই শব্দ নয়। এনআরসি মানে হচ্ছে ভারতবর্ষে কত বৈধ মানুষ আছে তাদের একটা পঞ্জীকরণ, আর এনপিআর হচ্ছে ভারতবর্ষে এই মুহূর্তে কত লোক বসবাস করছে। অর্থাৎ এই মুহূর্তে যারা পাসপোর্ট করে ভারতবর্ষে এসেছে তারাও এই এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের মধ্যে নাম থাকবে, বা যারা ভারতবর্ষে স্থায়ী বাসিন্দা বা যেই হোক না কেন, ভারতবর্ষে যারা যত মানুষ এই মুহূর্তে রয়েছে তাদের একটা ডেমোগ্রাফিক স্ট্রাকচার তৈরি করাই হচ্ছে এনপিআর বিল। তো এই বিলের বিষয়ে বিস্তারিত জানার আগে যেটা জেনে নেওয়া দরকার যে মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত এই এনপিআর বিল এবং এই এনপিআর সম্পূর্ণ করার জন্য টোটাল 8,500 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট বাজেট করেছে এবং টার্গেট ধরে রাখা হয়েছে এপ্রিল মাস 2020 সাল। তো সবই বুঝলেন এনপিআর বিল, কিন্তু সেই এনপিআর বিল এর উদ্দেশ্য কি জানা দরকার, এবং সেই বিলের মধ্যে কি আছে এবং কারা এই বিলের বিরোধিতা করছে এবং কোন রাজ্যের ক্ষেত্রে এই বিলটাকে প্রাথমিকভাবে কার্যকর করা হবে না। তো প্রথমেই বলি, আসামের ক্ষেত্রে প্রাথমিকভাবে এই বিলের আওতা থেকে বাদ রাখা হয়েছে। তো সেকেন্ড যেটা কথা সেটা হচ্ছে এনপিআর বিলের কি করতে হবে, আসলে আমাদেরকে কি করতে হবে। মনে রাখা দরকার যে প্রতি 10 বছর অন্তর ভারতবর্ষে একটা জনসংখ্যার গণনা করা হয়, যাকে আমরা ইংরেজিতে বলি সেন্সাস। তো লাস্ট 2011 সালে আমাদের সেন্সাস হয়েছিল। নেক্সট সেন্সাস হচ্ছে আমাদের 2021 সাল। এই সেন্সাসটাকে একটু অন্যরকমভাবে দেখতে ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে ভারত সরকার চাইছে যে ভারতবর্ষের প্রতিটা মানুষ তাদের একটা ডেমোগ্রাফিক আইডেন্টিফিকেশন নাম্বার করা হবে, যার ফলে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকবে ভারতবর্ষের প্রতিটা মানুষের পরিচয়, তার ডেমোগ্রাফিক কনফিগারেশন, সমস্ত কিছু। কিন্তু এটা এনআরসি নয়, এনআরসির বিষয়টা আলাদা, এটা গুলিয়ে ফেলবেন না। তো কি আমাদের বা কি পদ্ধতিতে আমাদের করা হবে সেটা আমি একটু বলি। এই এনপিআর এর মাধ্যমে সরকার যেটা জানতে চাইবে প্রতিটা মানুষের, সেটা হচ্ছে তার নাম, ফুল অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ সে বিবাহিত কি অবিবাহিত, সেক্স অর্থাৎ মেল কি ফিমেল, বয়স, ডেট অফ বার্থ, তার কোনো আইডেন্টিফিকেশন কাটমার্কস থাকলে সেটা, এবং ইত্যাদি নর্মাল আমরা যে একটা মানুষের ক্ষেত্রে যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবকটা, এই ডকুমেন্টস বা এই তথ্য আপনাদেরকে দিতে হবে। খুব সহজভাবেই বলতে পারি আমরা যে এই পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করব কিভাবে। চলে আসুন সেই বিষয়ে বিস্তারিত বলি। সেই বিষয়ে বলতে গেলে প্রথমে যেটা বলা দরকার, ভারত সরকার একটা অ্যাপস তৈরি করতে চাইছে। যেমন আপনারা ন্যাশনাল ভোটার পোর্টালস বলে একটা অ্যাপস আপনারা দেখেছেন, যে অ্যাপের মাধ্যমে প্রত্যেকেই বাড়িতে বসে মোবাইলে করে আপনার ভোটার তথ্য সম্পূর্ণভাবে আপনারা এডিট করতে পেরেছেন বা আপনারা সাবমিট করতে পেরেছেন। একই রকমভাবেই আরেকটা অ্যাপ্লিকেশন বের করছে সরকার, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি নিজেই আপনার সমস্ত ডেমোগ্রাফিক স্ট্রাকচার দিতে পারবেন। অত্যন্ত সহজ এবং সরল ভাষায় এটা করা হবে, খুব সহজভাবেই, কোনো অসুবিধা পড়বে না, কোথাও লাইনে দাঁড়াতে হবে না। কিন্তু সুবিধা একটাই, যে সরকারের কাছে আপনার সম্পূর্ণ তথ্য, আপনার নিজস্ব যে আইডেন্টিটি সেটা থেকে যাবে, এবং গোটা 130, 32 যাই যত সংখ্যক হোক না কেন, কোটি
কোটিতে ভারতবর্ষের জনসংখ্যা বা ভারতবর্ষে বসবাসকারী মানুষের সংখ্যা, তাদের প্রত্যেকের সম্পূর্ণ তথ্য সরকারের কাছে থেকে যাবে। এটা করার উদ্দেশ্য একটাই, যে ভারতবর্ষের প্রতিদিন কত মানুষ আসছে, কত মানুষ যাচ্ছে, তারা কি করছে, তাদের উদ্দেশ্য কি, এবং ভারতবর্ষের প্রতিটা মানুষের একটা হিসাব রাখা, সে দেশি হোক বিদেশি হোক যাই হোক না কেন। তো থার্ড যেটা প্রশ্ন আমার বলে মনে হয় যে আপনাদের মনে জাগতে পারে, যে কারা এই এনপিআর রেজিস্ট্রেশন করতে পারবে। একটাই শর্ত, সেটা হচ্ছে তাকে মিনিমাম 6 মাস ভারতবর্ষে থাকতে হবে। মিনিমাম তাকে 6 মাস ভারতবর্ষে থাকলেই সে কিন্তু এনপিআর এর অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার এই এনপিআর এর বিষয়টা, এটা কিন্তু 2011 সালের পর থেকেই কনসেপ্ট এসেছিল, ইউপিএ 2 সরকারের সময় থেকে। তারপরে 2015 সাল থেকে এই বিষয়ে বিস্তারিত চিন্তা ভাবনা করা হয়। অর্থাৎ মোদিজি যে সমস্ত কিছু করছে বলে বিরোধীরা যেটা প্রচার করতে চাইছে, এটা একদমই ঠিক নয়। যে কোনো সরকার দেশের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ভালো সিদ্ধান্ত নিলে পরবর্তী সরকারকে সেটা ক্যারি ফরওয়ার্ড করা উচিত। তো সেই বিষয়ে নরেন্দ্র মোদীজি এটাও করছেন। মনে রাখা দরকার, এই এনপিআর বিলের মাধ্যমে বা এনপিআর আইনের মাধ্যমে ভারতবর্ষ আরও অনেক বেশি সমৃদ্ধশালী হবে এবং আইনের দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী হবে। সেকেন্ড যেটা আমার মনে হয়, যে এই এনপিআর এর মাধ্যমে একটা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড তৈরি হবে। এই ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকেরই একটা আইডেন্টিফিকেশন কার্ড পেয়ে যাব, যে কার্ডের মাধ্যমে আমরা অন্য আদার্স কোনো প্রুফ ছাড়াই আমরা অনেক রকম সরকারি সুযোগ সুবিধা পেয়ে যেতে পারি। এখানে অনেকে সংবিধানের কথা নিশ্চয়ই বলবেন, তো আমি বলি যে এই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার টার্মটি ভারতীয় সংবিধানে আছে। কোথায় আছে? 1955 সালে যখন সিটিজেনশিপ অ্যাক্ট অর্থাৎ ভারতবর্ষের নাগরিকত্ব আইন যখন শুরু হলো 1955 সালে, তখনই কিন্তু ন্যাশনাল পপুলেশন রেজিস্টার টার্মটি উল্লেখ করা ছিল। এবং পরবর্তীতে 2003 সালে যখন আরেকবার করে সেই সিটিজেনশিপ অ্যাক্ট বিষয়টা তুলে আনা হয়েছিল, তখনও কিন্তু এই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার্ড কথাটা এসেছিল। সুতরাং এটা সংবিধানের বাইরে নয়, সংবিধান বিরোধী নয়, সংবিধানের মধ্যেই। এবং আপনারা অনেকেই জানেন, যারা একটু পড়াশোনা করেন বিশ্ব নিয়ে, যে গোটা পৃথিবীর বেশিরভাগ উন্নয়নশীল এবং উন্নত দেশের ক্ষেত্রে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটা মেনটেন করা হয়। তো আমরা কেন পিছিয়ে থাকবো? আমরাও তো উই আর গোয়িং টু বি দ্য ডেভেলপড কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আমরা তো পৃথিবীর বুকে, পৃথিবীর মধ্যে আমরাও একটা উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছি। তো আমাদেরও অবশ্যই উচিত এরকম কোনো স্কিম তৈরি করা, যার মাধ্যমে ভারতবর্ষের প্রতিটা মানুষ তাদের খবরাখবর যে কোনো মুহূর্তে পাওয়া যেতে পারে। তো ক্রাইটেরিয়া বললাম, মিনিমাম 6 মাস তাকে ভারতবর্ষে থাকতে হবে। সেক্ষেত্রে তাকে যে ডেটাগুলো ইনপুট করতে হবে, সেই ডেটাবেস, আসলে এটা হচ্ছে একটা প্রতিটা মানুষের ডেটাবেস তৈরি করা। সেক্ষেত্রে তাকে প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ডটা ম্যান্ডেটরি নয়, কিন্তু আধার কার্ডটা হলেও চলবে, কোনো অসুবিধা নেই। এই ধরনের কয়েকটা ডকুমেন্টস আছে, বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো প্রতিটা ডকুমেন্টস, তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিয়েই আপনি এটা করাতে পারবেন। এটা প্রতিটা মানুষের একটা পার্সোনাল ডেটাবেস, এটা হওয়া উচিত। দেখুন, রাজনীতি আমরা করি দেশের স্বার্থে, রাজনীতি আমরা করি সমাজের স্বার্থে, রাজনীতি আমরা করি রাজ্যের স্বার্থে, রাজনীতি আমরা করি পাশের বাড়ির মানুষের স্বার্থে। তো এই যে বিল, সেই বিলটা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে, কিন্তু তার আগেই, আলোচনার আগেই দেখেছি ভারতবর্ষের 3টে স্টেট এটার অপোজ করেছে, অর্থাৎ বিরোধিতা করেছে। যার মধ্যে জোরালো বিরোধিতা করেছেন জনদরদী নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিয় মমতা ব্যানার্জি। সঙ্গে বিরোধিতা করেছেন সিপিআইএমের কেরালার মুখ্যমন্ত্রী, সঙ্গে বিরোধিতা করেছেন রাজস্থানের কংগ্রেসের মুখ্যমন্ত্রী। তো এটার বিরোধিতা করা মানেই
যে আপনার পরিবারে কতগুলো মানুষ আজকে রাত্রেবেলা থাকছে, মেবি তারা আপনার পরিবারের পার্মানেন্ট সদস্য, মেবি তারা আপনার বাড়িতে বেড়াতে এসছে, এর তথ্য আপনারা প্রত্যেকেই রাখেন। রাখাটা আইনসম্মত, যুক্তিসম্মত, বিজ্ঞানসম্মত। তাহলে একটা দেশের ক্ষেত্রে, একটা রাজ্যের ক্ষেত্রে কেন থাকবে না, এটা আপনাদের কাছে প্রশ্ন। তাই আমরা যেমন নাগরিকত্ব সংশোধনী বিল 370 ধারা এবং 3 তালাকের মতন একটা ভয়াবহ আইনকে আমরা তুলে দিতে পেরেছি মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য, রাজনীতির জন্য নয়। কিন্তু মমতা ব্যানার্জি আবার সেই ভোট ব্যাংক পলিসি। তিনি জানেন যে এই বিলের সমর্থন করলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কতগুলো মানুষ বসবাস করছে, যদিও সেটা সেন্সাসে ধরা পড়ে না, ধরা পড়তে দেন না, ভোট ব্যাংক করার জন্য, পঞ্চায়েতের মতো নির্বাচনের কাজে লাগানোর জন্য। যদি এই এনপিআর একটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি মেনে নেন, তাহলে পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রতিটা মানুষের ডেটাবেস সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে চলে যাবে। তার মধ্যে কারা টেরোরিস্ট, কারা বাংলাদেশ থেকে এসেছে, কারা আফগানিস্তান থেকে এসেছে, কেন এসেছে, কতদিন ধরে এসেছে, কতদিন থাকবে, টোটাল ডেটাবেস তৈরি হয়ে যাবে। পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের রাজনীতি করতে অসুবিধা হবে। তাই তাদের এই বিলের সমর্থন না করাটা যুক্তিযুক্ত তাদের রাজনৈতিক ক্ষেত্রে। কিন্তু আমরা যারা শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ, আমরা চাই এই ভারতবর্ষ গোটা বিশ্বের কাছে সমাদৃত হোক, সম্মানিত হোক এবং সামরিক দিক দিয়ে যেমন উন্নত হবে, প্রশাসনিক দিক দিয়ে উন্নত হবে, সার্বিক নিরাপত্তার দিক দিয়ে উন্নত হবে, অর্থনৈতিকভাবে উন্নত হবে। সেটা করতে গেলে এনপিআরের মতন একটা বিল অবশ্যই আমাদের সমর্থন করা উচিত। ডিটেলস আরও নিশ্চয়ই আপনারা বলবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করব প্রত্যেকের প্রতিটা প্রশ্নের উত্তর। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করুন, কারণ এই ভিডিওর মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জানা উচিত কেন ভারতবর্ষের ক্ষেত্রে এনপিআরের মতন এত সুন্দর একটা বিল অত্যন্ত জরুরি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।